ভারতের প্রধানমন্ত্রী যেটা বলেছে, খাবও না খেতে দেবও না, সেই পথে এই পশ্চিমবঙ্গ সরকার এগোচ্ছে। যে দুর্নীতির যদি কেউ বেনিফিশিয়ারি হয়ে থাকে, ওয়ান অফ দেম নয় দুর্নীতির কিংপিন যদি হয়ে থাকে, তাহলে রাজ্যের দুজন, এক রাজ্যের চোর মুখ্যমন্ত্রী আর তার কয়লা ভাইপো। সেদিন সঞ্জয় পরিষ্কার উইটনেস বক্সে দাঁড়িয়েছিল এবং পরিষ্কার ওইখানে ওই দিন বলেছিল আমাকে এক আইপিএস চুপ থাকতে বলেছিল, মুখ খুলতে বারণ করেছিল। এটা সঞ্জয়ের বক্তব্য, আমার বক্তব্য নয়। সেই দিন সেই কোর্টরুমে সেই স্টেটমেন্ট সঞ্জয়ের রেকর্ডেড। নিউজ 16 ভারতে আপনাকে স্বাগত জানাচ্ছি। রাহুল দা, আমরা তো মুখ্যমন্ত্রী তিনি এসেছিলেন হাইকোর্টে, যখন উনি বেরিয়ে আসেন তখন কিন্তু মানুষ ওনাকে চোর চোর স্লোগান দিলেন। প্রথম কথা, সুপ্রিম কোর্টে যেখানে উনি গেছিলেন, উনি মিডিয়াতে বলেছিলেন উনি সওয়াল করতে গেছেন। অ্যাকচুয়াল ম্যাটারটা হয়েছিল এসআইআর নিয়ে যে মামলাটা হয়েছিল, সেটা প্রথম করেছিলেন মুর্শিদাবাদের একজন প্রান্তিক কৃষক পরিবারের একজন মহিলা। তো উনি প্রথম মামলাটা করেন, তার পরবর্তীতে সেই মামলা ওরা অ্যাডপ্ট করে, আবার নতুন করে স্টেটের তরফ থেকে মামলা করে, এবং স্টেটের তরফ থেকে যে মামলাটা হয় সেই মামলাকারী হিসেবে উনি গেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় মামলাকারী হিসেবে, অ্যাডভোকেট অন রেকর্ড উনি নয়, সেই সময় ছিলেন না। এক, দু নম্বর, সেই মামলার অ্যাডভোকেট অন রেকর্ড ছিলেন কপিল সিব্বল, কল্যাণ ব্যানার্জি, এনারা। আচ্ছা, কালকের যে ঘটনাটা, কালকে উনি যে শটাং হাইকোর্টে চলে গেলেন এবং হাইকোর্টে চলে এলেন গাউন পরে, ওয়েস্টকোট পরে, নেকব্যান্ড পরে, মানে ডুপ্লিকেট উকিল সেজে। ডুপ্লিকেট উকিল আমি এই কারণেই বলবো, তার প্রসঙ্গটা আমি পরে আসছি। চিফ জাস্টিসের ঘরে চলে গেলেন একজন উকিল নয় এমন ব্যক্তি, যিনি উকিল নিজেকে দাবি করেছেন এমন হয়ে, যার ভিত্তিতে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো যে একটা চিঠি বার কাউন্সিলের তরফ থেকে পাঠানো হয়েছে। কাকে বার কাউন্সিলের তরফ থেকে পাঠিয়েছে? না স্টেট বার কাউন্সিলকে পাঠিয়েছে। কে পাঠিয়েছে? না আপনার বার কাউন্সিল অফ ইন্ডিয়া। সেটা আপনাকে দিয়ে দেবো, আপনারা দেখাতে সুবিধা হবে। এই যে চিঠিটা যেটা দিয়েছে বার কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে, এই হচ্ছে তার কপি। আপনাদেরকে দিয়ে দেবো, আপনার সুবিধা হবে দেখাতে। এই হচ্ছে তার কপি। চিঠিটা দিয়েছে 14/5/2026। কী লেখা আছে? সাবজেক্ট: ডাইরেকশন টু ফার্নিশ ইনফরমেশন রিগার্ডিং এনরোলমেন্ট অ্যান্ড প্র্যাকটিস স্ট্যাটাস অফ মিস মমতা ব্যানার্জি, ফর্মার চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল। এটা কালকে পাঠানো হয়েছে। মানে সকালে উনি খেলতে এসেছিলেন, বিকেলে উল্টো খেলা হয়ে গেছে। এই খেলাটা যেটা দিয়েছে, যেটা বার কাউন্সিল অফ ইন্ডিয়ার তরফ থেকে স্টেট বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলকে জানতে চেয়েছে 48 ঘন্টার মধ্যে যে মমতা ব্যানার্জির নামে উনি এনরোলমেন্ট কবে পান, এক। দু নম্বর, উনি কোন কেস প্র্যাকটিস, উনি কতগুলো কেসের সাথে জড়িত আছেন, তার প্র্যাকটিস স্ট্যাটাস জানতে চাইছে। ডাইরেকশন দিয়েছে টু ফার্নিশ ইনফরমেশন, মানে তাকে ইনফরমেশন দিতে হবে বার কাউন্সিল অফ ইন্ডিয়াকে। যদি সেটা না দেয় 48 ঘন্টার মধ্যে, তাহলে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার তরফ থেকে ডিফরমেশন অ্যান্ড কন্টেম্প অফ কোর্ট, যেটাকে আমরা বাংলায় বলি কোর্টের অবমাননা এবং কোর্টের মর্যাদাহানি, যেটা ডিফরমেশন, তার ভিত্তিতে ওনার এগেনস্টে ফৌজদারি মামলা বা এফআইআর রেজিস্টার করে তদন্ত বা তাকে গ্রেপ্তার করা বা হেফাজতে নেওয়া সেটা হতে পারে। কারণ একজন ব্যক্তি তার আইডেন্টিটি যেটা উনি নন, তার অ্যাডভান্টেজ উনি নেবেন, সেটা কখনো হতে পারে না। উনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, উনি Z+ ক্যাটাগরি সিকিউরিটি হোল্ডার, পাশাপাশি উনি নিজেকে কালকে উকিল বলে দাবি করলেন। তাই জন্য বার কাউন্সিল অফ ইন্ডিয়ার তরফ থেকে জানতে চাওয়া হয়েছে বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলকে, যে এটা উনি, বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল তাকে যখন অ্যালাউ করেছে চিফ জাস্টিসের এজলাসে গাউন পরে, তখন সেটা জানতে চেয়েছে তার এনরোলমেন্ট কোথায় আছে আর তার কোন কোন কেসে উনি ইনভলভ আছেন, বা অ্যাডভোকেট অন রেকর্ড, আমাদের ভাষায় যদি আমরা বলি অ্যাডভোকেট অন রেকর্ড, কোন কোন কেসে উনি আছেন, এটা পরিষ্কার জানতে চেয়েছে। কত লোক মারা গেছে উনি এগুলো দেখাতে পারবেন না, এটা উনি মিথ্যে সাজিয়ে কথা বলছেন, কি বলবেন? অবশ্যই তাই। 2021-এর পোস্টপোল ভায়োলেন্স যা হয়েছিল, আপনি দক্ষিণ 24 পরগনা থেকে আপ টু কলকাতা বলুন, এদিকে উত্তর 24 পরগনা বলুন, বিভিন্ন জায়গায় গ্রামের পর গ্রাম ঘর জ্বালিয়ে দিয়েছে, পুরো ফ্যামিলি শুদ্ধ জ্বালিয়ে দিয়েছে। বিষ্ণুপুর ফলতা বলুন, ডায়মন্ড হারবার বলুন, সন্ত্রাসের মানে বাতাবরণ করে দিয়েছিল। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কয়লা ভাইপো বলছে যে 10 জন মারা গেছে। যদি সত্যিই 10 জন মারা যায়, আমি তর্কের খাতিরে যদি ধরে নিলাম 10 জন সত্যিই মারা যায়, তাহলে তার ডেটা কোথায়? কোর্টে দিচ্ছে কেন? উনি মিডিয়া পাবলিক করুক। কোর্টে তো দিচ্ছেন, কোর্টের সাথে সাথে মিডিয়াতে করুক।
আর তৃণমূল এমন কাঁচা কাজ করবে না যে শুধু কোর্টে দিয়েই ক্ষান্ত থাকবে, মিডিয়াতে জানাবে না। তাহলে তার অ্যাড্রেস ডিটেলস দিক, তার নাম দিক, এবং সেখানে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনে চিঠি দিক এবং সেটার এনকোয়ারি করাক, এনকোয়ারি প্রেয়ার করুক। সেটা করছেন না কেন? উনি মিডিয়াতে ফাউ বকবেন, কোর্টে চার দেওয়ালের ভেতরে কি হচ্ছে সেটা কেউ জানার কথা নয়। সাধারণ মানুষ জানতে পারে না কোর্টে উনি কি কথা বলছেন, জানতে পারার কথা। উনি 10 মিনিটের ব্যবধানে উনি বেরিয়েছেন, কোর্টে কোনো সওয়ালে উনি পার্টিসিপেট করেননি। সব থেকে বড় কথা, উনি কোর্টে পার্টিসিপেট করেননি, উনি চুপচাপ বসেছিলেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, উনি চন্দ্রিমা ভট্টাচার্য চুপচাপ বসেছিলেন, কোনো রকম কোনো কেসে পার্টিসিপেট ওনারা করেননি। ওই কেসের অ্যাডভোকেট অন রেকর্ড কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছিলেন, ওই কেসের অ্যাডভোকেট অন রেকর্ড বৈশান্য চ্যাটার্জি ছিল, উনি মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন না। বিএসএফ কে 45 দিনের মধ্যে জমি দেবেন বলেছেন, কি বলবেন? অবশ্যই এটা খুব ভালো পদক্ষেপ। আমি বিগত দিনও আপনাদেরকে বলেছি, ওনার প্রথম পদক্ষেপ হয়েছে যেটা আপনার উনি ক্ষমতায় এসে সব দলের প্রতিনিধিকে নিয়ে উনি কাজ করতে চাইছেন। এটা খুব ভালো দিক, গণতন্ত্রের পক্ষে খুব ভালো দিক। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের রাজনৈতিক দলের সাথে তাদের নীতিগত অনেক বিরোধ আছে, কিন্তু তারপরে দাঁড়িয়েও আমাদেরকে তারা ডেকে পাঠিয়েছেন, তার সদিচ্ছা আমরাও দেখিয়েছি এবং সেই জায়গায় আমরা গেছিও। এবং সেই জায়গায় যাওয়ার পর আজকেও আমাদের মিটিং ছিল আমাদের 2টো থেকে মিটিং ছিল। তার ভিত্তিতে এই বিধানসভার ভেতরেই আমাদের মিটিং ছিল, স্বরাষ্ট্র পরিষদের মিটিং ছিল, এবং স্বরাষ্ট্র পরিষদের সেই মিটিংয়ে যা ডিসিশন হয়েছে, একাধিক আইপিএস যারা ওয়েটিং লিস্টে ছিল তৎকালীন, যিনি পার্ক স্ট্রিটের রেপ কাণ্ডের মানে তদন্তের দায়িত্বে যিনি ছিলেন, যেই অফিসার আইপিএস, ওনার নাম আমি এই মুহূর্তে নিচ্ছি না, ওনাকে মূল স্রোতে ফেরানো হচ্ছে। এবং একাধিক আইপিএস যারা ওয়েটিং লিস্টে ছিল 2026 পর্যন্ত বা এই সরকার আসা পর্যন্ত, তাদেরকে মূল স্রোতে ফেরানো হচ্ছে এবং তাদেরকে ডিপার্টমেন্টাল ওয়াইজ তাদেরকে দায়িত্ব দেওয়া হবে। এবং সবথেকে বড় কথা, ইউপি থেকে যে আইপিএস অফিসারকে আনা হয়েছিল ভোটের সময়, আপনারা দেখেছেন, অজয় পাল শর্মা, যিনি ছিলেন বা আছেন আইপিএস, ওনাকে পশ্চিমবঙ্গে অ্যাপয়েন্ট করা হচ্ছে। এবং সেই ব্যাপারে দিল্লিতে হোম ডিপার্টমেন্টের এসএইচও যিনি আছেন, তার সাথে দিল্লিতে হোম ডিপার্টমেন্টের ওএসডি যিনি আছেন, তার সাথে কথা বলা হয়েছে। এবং তার সাথে কথা বলার পর মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে আমাদের যতটুকু কথা হয়েছে, আজকে আমরা একাধিক কিছু আইপিএসের আমাদের মেনলি উদ্দেশ্য ছিল আজকে বসার, দুপুর 1:30 থেকে 2টোর মধ্যে আমাদের উদ্দেশ্য মেনলি ছিল বসার, যে একাধিক আইপিএসের ট্রান্সফার এবং একাধিক আইপিএসকে কোন জায়গায় নেওয়া যেতে পারে, ওনাদের সাথে আলোচনা। সেখানে আমাদের মিটিংয়ে আজকে স্বরাষ্ট্র সচিবও ছিলেন, মনোজ আগরওয়াল মহাশয় যিনি মুখ্য সচিব হয়েছেন, উনিও ছিলেন। তো ওনার পৌরোহিত্যে এই মিটিং হয় এবং তার ভিত্তিতে আমাদের কিছু ওপিনিয়ন আমরা রাখি পরিষদের তরফ থেকে, এবং সচিব পর্যায়ে তার তরফ থেকে মানে ওপিনিয়ন রাখা হয়। একাধিক আইপিএসের নাম আমরা বলি এবং তার ভিত্তিতে কিছু আইপিএসকে মূল স্রোতে ফেরানো, যারা অনেকদিন ধরে ওয়েটিং লিস্টে আছে। মেন কথা এখানে আমি আগেও বলেছি, এখনও বলছি, এই সরকারের পরিষ্কার কথা, 0 টলারেন্স কারাপশান, 0 টলারেন্স হুলিগানিজম, 0 টলারেন্স উইমেন সেফটি। কোনো রকম কোনো রেয়াত কাউকে করা হবে না, সে যদি সরকারের দলের প্রতিনিধিও থাকে। কারণ আপনারা দেখবেন খুব অযাচিতভাবে 4th মের পরে অনেকে বিজেপি হয়ে গেছে, সেই জায়গায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো রকম রেয়াত করেনি। আজকেই তার রিপোর্টে একটা জিনিস বেরিয়ে আসলো, 3 জন আইপিএস তাদেরকে সাসপেন্ড করা হয়। কার্যকর কাণ্ডে একাধিক আইপিএসের যোগ ছিল। এবার সেটা ইচ্ছায় ছিল না অনিচ্ছায় ছিল, সেটা হবে সেটা আমি বলতে পারবো না। কারণ একাধিকবার নির্যাতিতার বাবা মাকেও বলতে শোনা গেছে, এবং আমরা যারা কেসের মধ্যে ছিলাম আমরা তারাও একেবার বলেছি। এবং যখন সঞ্জয় রায়ের যেদিন ফাঁসির আবেদন করার জন্য শিয়ালদা কোর্টে জাজমেন্ট হয়, সেদিন সঞ্জয় পরিষ্কার উইটনেস বক্সে দাঁড়িয়েছিল এবং পরিষ্কার ওই দিন বলেছিল, আমাকে এক আইপিএস চুপ থাকতে বলেছিল, মুখ খুলতে বারণ করেছিল। এটা সঞ্জয়ের বক্তব্য, আমার বক্তব্য নয়। সেই দিন সেই কোর্টরুমে সেই স্টেটমেন্ট সঞ্জয়ের রেকর্ডেড, যে আমাকে এক আইপিএস চুপ থাকতে বলেছিল। সেই আইপিএসটা কে সেটা সবাই জানে, গোটা পশ্চিমবঙ্গ জানে। এবং পুরো আরজি করের যে ঘটনাটা, এভিডেন্স ট্যাম্পারটা কোন আইপিএসের পৌরোহিত্যে হয়েছিল এবং কোন আইপিএস নির্যাতিতার বাবা মাকে টাকা অফার করেছিল, সেই নামও ওনারা বলেছেন। তো তারা সাসপেন্ড হবেই অবশ্যই, এবং তাদেরকে জুডিশিয়ারি সিস্টেমের আওতায় আনতে হবে এবং এনকোয়ারি কমিশনের আওতায় এনে তাদেরকে যথোপযুক্ত শাস্তি দিতে হবে। কারণ এই মৃত্যু খুবই দুর্ভাগ্যজনক, এটা হওয়ার কথা নয়। কারণ একটা মেয়ে যে ব্রাইট ফিউচার নিয়ে মেডিকেল একটা লাইনে পড়ছিল, তাকে শুধু মরতে হয়েছে
কারণ সে দুর্নীতিটা জেনে গেছিল। নট অনলি ফর দ্যাট, সে বলেছিল আমি সেটা বলে দেব, তার ভিত্তিতে তার মাসুল আজকে তাকে প্রাণ দিয়ে দিতে হয়েছে। এটা খুবই দুর্ভাগ্যজনক। জঙ্গলরাজ চলেছে, তার সব থেকে বড় প্রমাণ আরজিকর। জঙ্গলরাজ চলেছে, তার সব থেকে বড় প্রমাণ হচ্ছে আপনার বকটুই। জঙ্গলরাজ চলেছে, তার সব থেকে বড় প্রমাণ হচ্ছে সন্দেশখালি। তাহলে জঙ্গলরাজটা চালাচ্ছিল কারা? আজকে ইডি দপ্তরে তিনি দেখা করতে গেছেন, কি বলবেন? এখন তো সবে শুরু হয়েছে। আমি তো আবার বলছি, এই শান্তনু সিনহা বিশ্বাসের সম্পর্কে আমি আপনাদের চ্যানেলে সম্ভবত বলেছিলাম 1 মাস আগের ঘটনা, যে এই শান্তনু সিনহা বিশ্বাসও ছাড় পাবে না। তখন ইলেকশন ডিক্লেয়ার হয়নি। মমতার সব থেকে কাছের, এক কথায় বলতে গেলে পা চাটা পোষ্য যদি বলা হয়, তাহলে এই শান্তনু সিনহা বিশ্বাসকে বলা হতে পারে। এই শান্তনু সিনহা বিশ্বাস ক্ষমতার অলিন্দে থেকে ক্ষমতাকে অপব্যবহার করে যেভাবে একটা বড় র্যাকেট চালাতো, তার প্রমাণ তার কালকের গ্রেপ্তারি। এবং তার প্রমাণ পেয়েছে বিগত দিনে সে পালিয়েছিল। 4ঠা মের পর থেকে তাকে পালাতে হয়েছে রীতিমতো। এই পালিয়ে যাওয়া জিনিসটা বোঝা যায় যে ও অপরাধী। এবং কালকে যখন ও গেছে, তখন ও 2জন আইনজীবীকে সাথে নিয়ে গেছে, এমনভাবে যাচ্ছে মানে ওর বডিগার্ড ওকে রক্ষা করবে এরকম টাইপের। ওর বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই বোঝা যাচ্ছে, ওর মুখের এক্সপ্রেশন দেখলে বোঝা যাচ্ছে যে ও ঢুকেছে বেরোনোর জন্য নয়। খুব স্বাভাবিক। দুর্নীতির রাঘব বোয়াল যতক্ষণ না যাবে, ততক্ষণ এই দুর্নীতি নুড়ি পাথরগুলোকে টেনে আসল মাথায় পৌঁছবে। সত্যি কথা, এটা রিয়েলিটি, যে দুর্নীতির যদি কেউ বেনিফিশিয়ারি হয়ে থাকে, ওয়ান অফ দেম, নয় দুর্নীতির কিংপিন যদি হয়ে থাকে, তাহলে রাজ্যের 2জন, এক রাজ্যের চোর মুখ্যমন্ত্রী আর তার কয়লা ভাইপো। এই 2জন ছাড়া যত দুর্নীতি হচ্ছে, সবকটা দুর্নীতির প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে জড়িত এই দুর্নীতির এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং ইডির তরফ থেকে সেই কাজটাই করা হচ্ছে, যে তাদের নামটা তাদের মুখ থেকে আনানো এবং কোর্টে তাদের নামটা বলা, জুডিশিয়ারি সিস্টেমে তাদের নামটা বলা, এবং তারপরে তারা বিচারের আওতায় এনে কিভাবে কি করতে হবে সেটা জুডিশিয়ারি সিস্টেম খুব ভালো মতো জানে।